বিএনপির নেতারা মনে ভয় পাইছিল, ভয় পাইছিল এই কারণে বলতো যে কি বললেন 2018 সালের সব ডিসিকে আপনি বাদ দিয়ে দিলেন, সব ডিসিকে। এখন তাহলে তাদের জন্য অভিশাপটা কি 2018 এই শব্দটা? আমি সরকারের উপর অতটা হতাশ, ঠিক সমপরিমাণ হতাশ হলো পলিটিক্যাল পার্টিগুলোর উপর। সেদিন রাত 9টার সময় তারা গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিলেন, ডক্টর ইউনূস বসলেন, এদের কিভাবে সুচিকিৎসা সম্ভব, কিভাবে কি করা যায়। আমি ভেবেছিলাম এটি হবে মূল এজেন্ডা। তারা বসলেন ওখানে, হাসি ঠাট্টা করলেন, ছবি টবি তুললেন, চলে আসলেন। হ্যাঁ, মাসুদ কামাল, যেটি শহীদ খান বললেন যে সরকার কি আসলে ফেসবুক দিয়ে পরিচালনা করা যায় না, বা সরকার ফেসবুক দিয়ে পরিচালনা হয় না। গতকালকে একটি বৈঠকে বা একটি গোলটেবিল আলোচনায় আলতাফ পারভেজও একই কথা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি সরকারকে নিয়ন্ত্রণ করছে কিনা। তাহলে এবং দেবপ্রিয় ভট্টাচার্য একটি কথা বলেছিলেন যে সরকারের ভেতরে সরকার কাজ করছে, তাহলে সরকারকে নিয়ন্ত্রণ করছে কে? সরকারকে কে নিয়ন্ত্রণ করছে এটা বলা তো কঠিন। এটা আমি বাইরে থেকে যেটা বলবো আমি তো প্রমাণ করতে পারবো না। তবে এই যে দুটো মন্তব্য করেছেন, ওখানে আরো অনেকগুলো মন্তব্য ছিল। তো আলতাফ পারভেজের মন্তব্যটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়। আমরা যতটুকু দেখি, এমনিতেই ফেসবুকে কিছু একটা বলা বলি হলেই, আলোচনা হলেই, এবং সেটা যদি অনেক লোকে সেটা নিয়ে আলোচনা করে, তাহলেই দেখি সরকারের বোধোদয় হয়, নতুবা হয় না। এবং কি অদ্ভুত একটা ব্যাপার যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের কাছে অর্থ সাহায্য হয় সেই ফেসবুকের মাধ্যমে। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি এরকম আগে কখনো দেখিনি। পরে যে কোনো কারণে হোক ওনারা এটা উঠিয়ে নিয়েছেন, কিন্তু উঠিয়ে নেওয়াতে আরো ঝামেলা পড়েছে তারা। তাদের যে আসলে কোনো কিছু খুব চিন্তা ভাবনা করে হয় না, তারা যে একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, এটা কিন্তু উঠিয়ে নেওয়ার মাধ্যমে আরো একবার তারা প্রমাণ করতে পারছে। তো এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা দেখলাম। আর এর বাইরে আমি একটা, যেহেতু এই ঘটনাটা এই মাত্র ঘটেছে, এই ঘটনা নিয়ে আলোচনা করি যে আপনার ওই বিমান যে ধসে পড়া, এতগুলি স্টুডেন্ট মারা যাওয়া, এটা নিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ার একজন দিকপাল আছে, প্যারিসে থাকেন, যাকে আমি পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর বলি। সেই পীর সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সচিবকে সরানো দরকার, অমুক দরকার, তমুক দরকার, এবং তাই করা হয়েছে, সচিবকে সরাই দেওয়া হয়েছে। এবং সে ওখানে অশ্লীল ভাষায় অনেক কিছু বলেছেন, ওনার স্ট্যাটাসে ফেসবুকে, যে কি কারণে উনি সবাইকে থাবড়াইতে চান না, কি করতে চান, মারতে চান, এগুলি। এবং ওনার ধমকে কাজ হচ্ছে। এখন এই কারণে হচ্ছে নাকি ঝড়ে বক পড়ছে, নাকি কাকতালীয় ঘটনা, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমরা শুনি, নানা মুখে শুনি, যারা সরকারের মধ্যে আছেন তারাও বলেন যে আসলে ডিফেক্ট গভর্নমেন্ট নাকি সেই, এটা বলা হয়ে থাকে। এখন সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমরা দেখি উনি যেটা বলেন সেটা এখানে হয়। এত আপনার কি বলবো আমি, মেরুদণ্ডহীন, অথবা এত সিদ্ধান্ত নিতে আপনার না পারা সরকার আমি এর আগে কখনো দেখিনি। শহীদ ভাই সরকারের মধ্যেই ছিলেন, উনি জানেন সরকারের একটা সিদ্ধান্ত কিভাবে হয়। কিন্তু ওনার অভিজ্ঞতা বলে কি না যে বাইরের একজনের ফোনে সরকার চলে, কি আজব একটা অবস্থা আমরা পড়ে গেছি হচ্ছে। এবং এটা নিয়ে তাদের কোনো লজ্জা শরম নাই, তারা বেশ করছে, ওখান থেকে থ্রেট হচ্ছে, মুখ করেন তো মুখ করেন। আবার সরকারের মধ্যে সরকার শুনি যারা উপদেষ্টা আছেন এদের মধ্যে নাকি আবার 2-3টা গ্রুপ আছে। এখন কার গ্রুপ কখন শক্তিশালী হয় এটাও বলা বড় কঠিন। এখন আবার শুনতেছি যে ওনার গ্রুপ, যেমন ধরেন আপনি যেমন বলা হচ্ছিল যে এখানে নাকি কোটা আছে, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছে, অতএব এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নাকি একটা কোটা আছে। তো শিক্ষামন্ত্রী যে পদত্যাগ করবেন, এটা একজন আমাকে বেশ চ্যালেঞ্জ দিয়ে বলছিলেন যে আপনি নিশ্চিত থাকেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না, কারণ উনি হলেন অধিকারের কোটায় আসছেন এখানে। তো অধিকারের কোটা থেকে এখন অধিকার হলে এই মুহূর্তে খুব পাওয়ারফুল আছে আর কি, অধিকারে যারা আছেন। তো এখন যেহেতু পাওয়ারফুল লোকের কোটায় উনি আছেন, কাজে ওনার কিছু হবে না, আমার কিছু হয়নি। এবং উনি বলেছেন যে আমি তো পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। ভাই, একটা লোক, সে একজন মন্ত্রী উপদেষ্টা ধরি, সে তো মন্ত্রী আসলে ভার্চুয়ালি, সে একটা ঘটনা ঘটছে দুপুরে 1টায়, সারাদিন গেল, পরের দিনের পরীক্ষা বন্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত উনি জানালেন দিবাগত রাত 2:45টায়। তাও উনি জানান নাই, তাও কিন্তু উনি জানান নাই, জানাইছে অন্য একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার ফেসবুক পেজ। মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাইছেন। এখন জনগণকে কোনো সরকারের সিদ্ধান্ত জানতে হলে ফেসবুক ফলো করতে হবে মধ্যরাতের পরে। তো এটা যখন হয়, তো এটা পৃথিবীতে হয় নাকি রে ভাই? এবং তথ্য মন্ত্রণালয়ের মাহফুজ আলমের সেই ফেসবুক পেজের
যে স্ট্যাটাস যে কালকে পরীক্ষা স্থগিত, সেটাকে আবার সাপোর্ট করে কিছুক্ষণ পরে আরেকটা ফেসবুক স্ট্যাটাস আসছে, সেটা হলো আসিফ আহমেদ সজীব ভুঁইয়ার। মানে দুই ইয়াঙ্গাস্ট, দুই অনভিজ্ঞ এবং কনিষ্ঠতম দুই উপদেষ্টা আসলে বেসিক্যালি মনে হয় এই গভর্নমেন্ট চালাচ্ছে। অনেক সিদ্ধান্ত দেখি ওরা দেয়, ফেসবুকের মাধ্যমে দেয়, এবং ওটা ঘটে। তারা যেটা বলে ওটা হয়, এবং তারা যেভাবে বলে সেভাবেই হয়। তো এখন যখন আপনি বলেন যে সরকারের মধ্যে একটা সরকার আছে, তখন আমি মাঝে মাঝে ভাবি আসলে কারা, মানে এই যে এই ইয়াং উপদেষ্টারা, এরাই কি সরকারের মধ্যে সেই সরকার, নাকি ওই যে আমি আগে বললাম যে গ্রুপিং আছে যে কোটা, মানে ওরা সরকার, নাকি বাইরের থেকে যারা ফেসবুকের মাধ্যমে অর্ডার করে তারা সরকার? তো এটা আসলে বলা বড় কঠিন। তবে আমার ধারণা অধিকাংশ উপদেষ্টা বয়স্ক, তো ওনারা আসলে মানে নিজেরা হয়তো অতটা চিন্তা করার বোধহয় ওনাদের সেই সক্ষমতা নাই এখন বয়সজনিত কারণে। সেক্ষেত্রে যদি এই ধরনের কিছু একটা পেয়ে যায়, মনে করতে এটা তো ভালো, শুনতে ভালো শোনা যাচ্ছে, আবার এটা যদি না করি তাহলে আবার বাইরের থেকে কি গালাগালি করে তার তো কোনো ঠিক নাই, হয়তো গালাগালি ভয় তারা এটাও করে, এটাও হতে পারে, আমি জানি না ঠিক। জি, আবু আলম শহীদ খান, এই প্রসঙ্গটা আরেকটু একটু আপনার মন্তব্য জানতে চাই যে সরকারের ভেতরে সরকার, যেটা মাসুদ কামাল ভাই বেশ কয়েকটা পয়েন্ট বললেন যে উপদেষ্টার মধ্যে কোটা বা নানান গ্রুপিং থাকতে পারে। আপনার কাছে কি মনে হয় যে আপনি নানান অব্যবস্থাপনার কথা বলছেন, যে সিদ্ধান্ত যখন নেওয়ার কথা তখন সিদ্ধান্ত নিচ্ছে না, ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তো এই যে আবার সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে, দক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে, এটা কি সরকারের ভিতরে আলোচনা হয় না, বা এর প্রতিফলন তো আমরা দেখতে কি পাচ্ছি? নিশ্চয়ই আলোচনা হয়, কিন্তু আমরা তো আলোচনাটা জানতে পারি না। আর সরকারের ভিতরে সবসময় সরকার থাকে, এটা তো যদি দলীয় সরকার হয় তখনও থাকে। কিচেন ক্যাবিনেট নামে একটা শব্দ খুব প্রচলিত ইন্দিরা গান্ধীর সময় থেকে, যে একটা 30-40 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ আছে, তার মধ্যে এত 5-10 জন খুব ইম্পর্টেন্ট, যাদের সাথে সব বিষয়ে আলোচনা হয়। তো এখানে মাসুদ কামাল তো বললেন, এখানে হয়তো আমাদের তরুণ উপদেষ্টা দুজন তো নাই, তরুণ উপদেষ্টা যে দুজন আছেন যারা স্ট্যাটাস দিয়ে পরীক্ষাটা বন্ধ করে দিলেন, তারা হয়তো খুব ইম্পর্টেন্ট। এবং তারা কার সাথে আলোচনা করলেন, রাত 2টার সময় যদি হয়, তখন প্রধান উপদেষ্টা কি জেগেছিলেন কিনা আমি জানি না, তার সাথে কথা বলেছেন কিনা জানি না, কারণ এটা পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত কিন্তু একটা ন্যাশনাল সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত। পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেয় আসলে বোর্ডগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হয়, এটা হলো নর্মাল রুটিন বিষয়। তো এখানে যদি আমরা রুটিন না বলে আমরা ইমার্জেন্সি বলি, তাহলেও একটু আগে যেটা বললাম যে আপনার যখন শোক দিবসের আলোচনা হয়েছে বা শোক দিবস পালন করা হবে, তখন এই বিষয়টা আলোচনা করে সমাধান করা যেত। তো এখন আপনার রাত্রে 3:30 বেজে গেছে, তারপরে আপনি ওই শিক্ষা উপদেষ্টা বললেন যে উনি একসময় একটা গুজব ছড়ানো হলো যে শিক্ষা সচিবকে বলা হয়েছিল, বাট শিক্ষা সচিব রাজি হননি। এটা শিক্ষা সচিবের রাজি হওয়া না হওয়ার তো বিষয় না, বিষয় হলো একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্তটা জানাতে হবে। তারপরে শিক্ষা সচিবের ব্যাপারে বেশ কিছুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে কিছু অপপ্রচার বা প্রচার বা কিছু অভিযোগ করা হচ্ছিল, টার্গেট তাকে করা হয়েছিল। এখন সুযোগ পাওয়া গেল, তাকে টার্গেটেড একটা মানুষ, এটা বাইরে থেকেও টার্গেট করা হতে পারে, হয়েছিল, এবং সুতরাং তাকে সরিয়ে ফেলো। তো এইটার তো কোনো সমাধান না। এইখানে সরকারের মধ্যে নিশ্চয়ই মতভেদ থাকতে পারে, সরকারও তো একটা গণতান্ত্রিক বডি, তো সেখানে কোনো সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতে পারে, বাট ফাইনালি কী হবে, ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা ঐক্যমত্যের ভিত্তিতে সবাই মিলে পালন করবেন। এমনকি এমনও হতে পারে যে সরকারের সবাই একরকম মনে করছেন, প্রধান উপদেষ্টা একরকম মনে করছেন, এবং তারটা দেখা গেল যে সবচেয়ে যৌক্তিক, তখন তিনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটাই সকলে মিলে কার্যকর করতে হবে। সেখানে মনে হয় আমরা দেখি যে এখানে অনেক সিদ্ধান্তহীনতা হয়, অনেক সিদ্ধান্ত নিয়ে পরে আবার বদলিয়ে ফেলা হয়, সিদ্ধান্ত ঠিক টাইম মতো নেওয়া হচ্ছে না। তো এরকম একটা বড় দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে অনেকে মনে করছেন যে সরকারের ভিতরে সরকার, বাইরে থেকে সরকার পরিচালিত হচ্ছে কিনা, বা কোনো একটা ইনফ্লুয়েন্সার দ্বারা পরিচালিত হচ্ছেন, নাকি কোনো একটা বিদেশি রাষ্ট্রের দ্বারা পরিচালিত হচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। সবই কিন্তু একটা বয়ানের মতো, এগুলোর কিন্তু একেবারে স্পেসিফিক প্রমাণ যদি আপনি চান তাহলে প্রমাণ দেওয়া কঠিন। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে, যখন আমরা দেখি যে বাইরে থেকে যখন ইনফ্লুয়েন্স করা হয় তখন ঘটনা ঘটে, এবং সব সরকার জানার পরে সেই ঘটনাগুলো বিশৃঙ্খলার ঘটনা এবং কোনো একটা বেআইনি ঘটনা, সেটা কিন্তু বন্ধ করার চেষ্টা করা হয় না। তো সরকার সেখানে চুপচাপ থাকেন। তো সেখানে সরকারের সদিচ্ছাটা কি, এটা নিয়ে প্রশ্ন উঠবে যে সরকার ঠিকমতো সরকার চালাতে চান কিনা। জি, ঠিকমতো সরকার চালাতে চান কিনা, যেটি আমি এর আগেও বললাম যে সরকারের দক্ষতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, কিন্তু এই সরকারের মধ্যে মানে তাদের যে আত্মসমালোচনার জায়গাটা, সেটি এর আগে যখন আমরা দেখেছি যে দেশে যখনই কোনো সংকট হচ্ছে রাজনৈতিক দলগুলোর
সঙ্গে বৈঠক হচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে নানারকম পরামর্শ দিচ্ছেন, বলছেন যে আপনি আরো কঠোর হন বা আরো শক্ত হন, কিন্তু সেই লক্ষণগুলো আমরা দেখি না কেন? বা সদিচ্ছার কোনো অভাব আছে কিনা মাসুদ কামাল ভাই? না, সদিচ্ছার অভাব আছে কিনা আমি বলতে পারবো না। আমার কাছে মনে হয় যে শুনেন, একটা সরকার আমি মনে করি যে ভালোভাবে চলছে না, এটা আমি মনে করি। এবং ওনারা আসলে সিরিয়াস কেন এটা নিয়ে আমার সন্দেহ আছে। এই লোকগুলো যে একসময় ক্যাপেবল ছিল না তা কিন্তু আমি মনে করি না, কিন্তু আমি মনে করি যে কোনো কারণে হোক তাদের মধ্যে সেই সিরিয়াসনেসটা আমি দেখতে পাচ্ছি না। এটা কেন আমি বলতে পারবো না। এবং পলিটিক্যাল পার্টিগুলো আমার কাছে মনে হয় না যে তাদের যে মানে শুনেন, একটা পলিটিক্যাল পার্টি তো খালি তার দলের উপরে, দলের লোকজনই তাদের উপরে খালি মানে নির্ভর করে তা তো না। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা কিন্তু পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি। আমরা কি আশা করি? আমরা আশা করি যে সরকারের কাছে আমার যে চাহিদাটা, সরকারকে আমি যে কথাটা বলতে চাই, সেই কথাটা আমার হয়ে এই পলিটিক্যাল পার্টিগুলো বলে দিবে, এতে প্রত্যাশা করি। কারণ আমার কথা তো সরকার শুনবে না। আমি কি? আমি তো কেউ না, আমি যারা মানে একজন সিঙ্গেল মানুষ। তো পলিটিক্যাল পার্টিগুলোর উপর আমাদের এই প্রত্যাশা থাকে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমরা সরকারের, বিশেষ করে আমি আমার কথা বলি, আমি সরকারের উপর অতটা হতাশ, ঠিক সমপরিমাণ হতাশ হলো পলিটিক্যাল পার্টিগুলোর উপর। যে পলিটিক্যাল পার্টিগুলো সরকারের সঙ্গে মাঝে মাঝে মিশে, মাঝে মাঝে বসে, অথবা কখনো কখনো বসে, কালে ভদ্রে বসে, চা খাওয়ার জন্য বসে, যে কোনো হোক যখন বসে, তারা যখন কেন বসে এটা আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। তারা যে মানে ধরেন এই যে ঘটনা ঘটলো, যে আপনার মনে করেন ইয়েতে, এই মানে আপনার বিমান দুর্ঘটনার দিন, সেই দিন রাত 9টার সময় তারা গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিলেন, ডক্টর ইউনূস বসলেন। বসার পর আমি তো ভেবেছিলাম তারা এটা নিয়ে আলোচনা করবেন, এদের কীভাবে সুচিকিৎসা সম্ভব, কীভাবে কী করা যায়। আমি ভেবেছিলাম এটি হবে মূল এজেন্ডা। পরে যখন নাকি আসিফ নজরুল সাহেব ব্রিফ করলেন, আমি দেখলাম এটা কোনো এজেন্ডাই ছিল না। এজেন্ডা ছিল স্বৈরাচারের মানে পেতাত্তারা আবার আসবে কিনা, স্বৈরাচারের সহযোগিতা সক্রিয় হচ্ছে কিনা, এইগুলো। মানে এটা যদি কেমন একটা মানে মানে ছায়ার সঙ্গে যুদ্ধ করে বলে মনে হচ্ছে আমার কাছে। এবং তারা বসলেন ওখানে, হাসি ঠাট্টা করলেন, ছবি টিভি তুললেন, চলে আসলেন। তো ঠিক আছে, ওনার এটা মতলব ছিল, উনি এরকম করেন। এই হিসাবে আমাদের গত 1 বছর অভিজ্ঞতা হলো, যখন উনি মনে করেন ওনার পায়ের নিচের মাটি একটু লুজ হয়ে গেছে, তখন উনি পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে বসেন। এটা আমি দেখেছি। এটা পরের দিন দেখলাম যে আপনার এই যে সিপিবির যিনি আছেন প্রিন্স ভাই, উনি একই কথা বললেন, উনি যখন ঝামেলা পড়েন তখন আমাদেরকে ডাকেন, আবার আমরা যেটা বলে আসি ওটা শুনেন না, ওটা মানেন না, এরপর থেকে ওরা ডাকে আমরা আর যাবো না, এটা উনি কিন্তু বলছেন। সিপিবির সাধারণ সম্পাদক যে কথা বললেন, আমাদের প্রথম দিন তো আমি ধরে নিচ্ছি এটা 2 ধরনের দল, একটা এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি। কারণ উনি প্রথম দিন 5টা দলকে ডাকছেন, 4টা দলকে ডাকছেন, পরের দিন 13টা দলকে ডাকছেন। তো প্রথম দিন 5টা কেন? এই 5টাই বা কেন? তার মানে সরকার প্রধানের কাছে এই 5টাকে উনি মনে করেন এ ক্যাটাগরি দল, উনি মনে করেন এই ক্যাটাগরি, আর এগুলো বি ক্যাটাগরি, এটা উনি মনে করেন বলে আমার ধারণা। তো ভালো, উনি মনে করছেন 2টা ভাগ করছেন, উনি খুব ভালো করছেন, ওনার বিবেচনা, ওটা নিয়ে আমার কিছু বলার নাই। কিন্তু এ ক্যাটাগরির দল যারা, তারা কিন্তু এই ধরনের কোনো মন্তব্য করলেন না। মিটিং করে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর মানে বিএনপির লোকজন কোনো মন্তব্য, সাংবাদিক কোনো প্রশ্নেই জবাব দিলেন না। এনসিপি, যেটাকে আমি সরকারি দল বলি এখন আর কি, বলতে বাধ্য হই, তাদের আচার আচরণে, তাদের প্রতি সরকারের আচার আচরণে, তারাও কোনো কথা বললেন না। কথা বললেন কে? ইসলামী আন্দোলনের লোকটা। তো এখন তার মানে কি, আসলে বলার মতো কোনো ঘটনা নাই। বিএনপির নেতারা মনে ভয় পাইছিল, ভয় পাইছিল এই কারণে বলতো যে কি বললেন, তখন যখন ওনারা বলতেন যে স্বৈরাচার ফ্যাসিবাদের দোষরা না আসে, তখন তো সাংবাদিকরা প্রশ্ন করতো, ভাই আপনি ওইটা নিয়ে স্টুডেন্টদের নিয়ে কি বললেন? কোনো জবাব নাই। এদের দিক থেকে যে বলবে যে আপনি আমাদের ডাকলেন মধ্যরাত্রে, এটা নিয়ে আলোচনা করেন, কোনো আলোচনা নাই। এখন আমার যেটা মনে হয় সেটা আমি বলি একটু, এটাকে হয়তো আপনারা খুব ছোটোভাবে দেখবেন, কিন্তু তবু আমার এটা মনে হয়, আমার মনে হয় জানেন, এই মিটিংটা আসলে তেমন কোনো প্রয়োজনীয় মিটিং না। এই মিটিংটা ছিল একটা ব্যক্তিগত আপনার জেদ অথবা ব্যক্তিগত অপমান করার জন্য। আমি বলি কি কারণে। এই বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়ে আন্দোলন করছিল না? 3 জন কে ছিল? আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং খলিলুর রহমান। যেদিন যারা আন্দোলন করছে, তারপর থেকে এই সরকার প্রধান ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে যতবার 3বার বসছে, প্রথমবার যখন বসছে পাশে এনে আসিফ মাহমুদের বসায় রাখছে। বিএনপিকে বলছে দেখো, তোমরা যাদের পদত্যাগ চাও তাদের সঙ্গে বসে তোমাদের মিটিং করতে হবে। দ্বিতীয়বার যখন বিএনপির সঙ্গে তারা বসছে, সেটা কবে? লন্ডনে 13 জুন। সেখানে খলিল সাহেবকে নিয়ে বসাইছে, যে উনি সবকিছু করছে কিন্তু, এবং খলিল সাহেবের সঙ্গে তাদেরকে বসতে হয়েছে। এবং আমি তখনই বলছিলাম
আমি অন ইয়ারেই বলছি, বিভিন্ন টিভিতে বলছি, আমার নিজের চ্যানেলে বলছি যে থার্ড যে বৈঠক হবে অবধারিতভাবে সেখানে মাহফুজুল আলম থাকবে, এবং এই তাই আনছে। মাহফুজুল আলমকে এটা বসেছে, বলছে তোমরা যেটা চাও ওইটাই যে আমি কোনো পাত্তাই দিই না, প্রমাণ করো। জি, আমি মনে করি বিএনপির এখন রাজনীতিটা একটু শেখা দরকার, যে একটা অরাজনৈতিক ব্যক্তি কিভাবে তাদেরকে রাজনীতি শিখাই দিল, এটা বিএনপি যদি একটু বুঝতে পারে তাহলে মনে হয় দেশ এবং জাতির জন্য ভালো হবে। জি, আবু আলম শহীদ খান, যেটি মাসুদ কামাল ভাই শুরুর দিকে বললেন যে এই সরকারের প্রতি তিনি যতটা নয় হতাশ, তার চেয়েও হতাশ হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি। তো রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক নেতারা কি নতুন পথে হাঁটছেন কিনা, বা তাদের রাজনীতির ভাষা বদলাচ্ছেন কিনা? রাজনীতির ভাষা হয়তো বদলাচ্ছেন, বাট নতুন পথে হাঁটছেন কিনা এটার নিয়ে মন্তব্য করার এখনই সুযোগ নেই। কারণ যদি তারা কখনো দায়িত্ব পান তাহলে নতুন পথে হাঁটবেন কিনা সেটা হয়তো আমরা তখন বিবেচনা করে দেখব। রাজনৈতিক দলগুলো, মাসুদ কামাল যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোকে ইনু সাহেব একটা গেমের মতো শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আপনি দাবি করবেন একটা, আর আমি আপনার দাবি না মেনে কিভাবে আলোচনায় সেই লোকগুলোকে হাজির করব। হতে পারে ইনু সাহেব এটা করে আনন্দ পাচ্ছেন, অথবা ইনু সাহেব এটা ইচ্ছাকৃতভাবে করছেন। তো এখানে রাজনৈতিক দলগুলো তো মাইলস্টোনের ঘটনার দিন রাতের বেলা রাত 9টার পরে আপনি যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় এটা এই দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, এবং এটাকে কীভাবে ম্যানেজ করা যাবে বা এটা এখানে তাদের কোনো পরামর্শ আছে কিনা। যেহেতু এই সরকারটা নন পলিটিক্যাল সরকার বলে আমরা মনে করি, যদিও কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী নন পলিটিক্যাল না, নন পার্টিজান সরকার। এই নন পার্টিজান সরকার হয়তো তাদের যাদেরকে ডাকবেন তাদের অভিজ্ঞতা নিয়ে তাদের কাছে হেল্প যাবেন। আর দেখা গেলো ফ্যাসিবাদের উত্থান ঠেকানো, ওই দিন ফ্যাসিবাদ কোত্থেকে আসলো সেটা আমি বুঝতে পারছি না। ওই দিন মানে ওই বিশেষ দিনে ফ্যাসিবাদ কি করছে, এটা যদি গোপালগঞ্জের ঘটনার পরে একসাথে বসতেন, ওই দিনই বসতেন, তাইলেও না একটা বুঝতাম যে গোপালগঞ্জের ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং গোপালগঞ্জে যা ঘটেছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু। ওই যে সচিবালয়ের যে বিক্ষোভ, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকেই পাওয়া গেছে, গ্রেপ্তার করা হয়েছে, এবং মাইলস্টোনের সামনেও বেশ কয়েকজনকে ওইভাবে আটক করা হয়েছে। এটাকে পুঁজি করতে চাচ্ছে ছাত্রলীগের শক্তি, এটাকেই বলা হচ্ছে। আজকে তো একটা কোর্টে মনে হয় জামিন শুনানি ছিল, সেখানে দুজনকে বলা হয়েছিল যে তারা ছাত্র, দেখা গেল যে তাদের একজন দাবি করেছে সে সমন্বয়ক ছিল কোন হলের, এবং সে ইউনিভার্সিটির ছাত্র, সে ওদিক দিয়ে তার যাত্রাবাড়ি সেখানে যাচ্ছিল। এরপরে যদি তাদের জামিন আবেদনের শুনানির পর তাদেরকে যথারীতি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে সারা হোসেনের মন্তব্যটা খুব চমৎকার, এবং আমি ওনার মন্তব্যটা নিশ্চয়ই আপনি দেখেছেন। উনি বলেছে এমন একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা এখন আছি যে এখন তো রায় পাওয়া তো চিন্তাই করি না, আদেশ পাওয়ারও চিন্তা করছি না। তো এই যদি হয় উচ্চ আদালতের ভয়ের সংস্কৃতি, এই যদি হয় আমাদের বিচারের অবস্থা, তাহলে 1 বছরে আমরা কি উন্নতি করলাম, 1 বছরে কি পরিবর্তন হলো? আমরা এখন ন্যায় বিচার পেতে পাবো না, ন্যায় বিচার দিতেও জাজ সাহেবরা ভয় পাবেন, চিন্তা করবেন তাদেরকে কখন ট্যাগ করা হয়, তারা কি বলবেন, আবার তাদের ওখানে মব যে হাজির হবে কিনা। তো সরকার তো কাউকে সুরক্ষিত করতে পারছে না, সরকার তো চালাতে হবে আপনার 3টা অঙ্গ দিয়ে, পুলিশ, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি, এবং তাদের যে আমাদের সেনাবাহিনী আছে বা অক্সিলারি ফোর্স যারা আছেন তাদেরকে যখন প্রয়োজন হবে, তো তাদেরকে দিয়ে যখন চলতে হবে, তো তাদেরকে ঠিকমতো পরিচালনা করা এবং তাদের মধ্যে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে কাজ করতে দেওয়া, এইটা তো সরকার নিশ্চিত করতে হবে। এই 7 দিন আগেই সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই জুডিশিয়াল অফিসার যারা আছেন তারা একেবারে স্বাধীনভাবে কাজ করবেন। আর 7 দিন পরে যখন প্রথম আলো গোল টেবিল হলো গতকালকে, সেখানে ব্যারিস্টার সারা হোসেন বলছেন যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে ভয়ে কেউ কিছু করছে না, সেখানে রায় দূরের কথা, আদেশ পাইতেই কষ্ট হয়, আদেশই হচ্ছে না। তো তার মানে কি দাঁড়ালো? সরকার মুখে একরকম কথা বলছেন আর কাজটা করছেন অন্যরকম। আর সদিচ্ছা নিয়ে যেটা বলছিলাম যে সদিচ্ছাটা আমরা সবসময় ব্যবহার করি, আসলে ইচ্ছাটা আছে কিনা সেখানে যেতে হবে। ইচ্ছা থাকলে না সদিচ্ছা। এখন আপনি দেশ পরিচালনা করবেন, আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার গোল কি, লক্ষ্য কি, আপনি কি কি ঠিক করেছেন। এই সরকার তো যখন দায়িত্ব নিয়েছে তখন আসলে কোনো কিছু ঠিক করা ছিল না তাদের, কারণ তারা তো কোনো দায়িত্ব নেবেন ডক্টর ইউনূস, এটা তো ইউনূস সাহেব চিন্তা করেননি খুব স্বাভাবিকভাবে। উনি করে থাকলে উনি করেছেন আমি জানি না, বাট উনি কখনো এটা বলেননি যে আমি অনেক দিন ধরে এটা চিন্তা করছিলাম। লতিফুর রহমান সাহেবের মতো বলেননি যে উনি হোমওয়ার্ক করেছেন, কারণ উনি জানতেন যে উনি প্রধান উপদেষ্টা হবেন। তো এখানে কোনো হোমওয়ার্ক ছিল না। আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলন যে একটা গণ উত্তাল, গণ অভ্যুত্থানের রূপ নেবে, সেটাও তখন চিন্তা ছিল না, সুতরাং তারাও তেমন হোমওয়ার্ক করেনি। বাট সরকার গঠন হওয়ার পরে তো আপনি আপনার লক্ষ্য স্থির করবেন, আপনি কি কি কাজ করবেন।
আপনারা তো 100টা কাজ করবেন, কোন কাজটা কখন, প্রায়োরিটি লিস্টটা কি, কি আগে করবেন, কি পরে করবেন, এই জিনিসটাই তো ওনাদের কাছে নেই। ওনাদের কাছে যা আছে যে এখন যেমন অ্যাডহক, সব কিছু অ্যাডহক, আর আছে একটা সংস্কার, আর আছে বাইরে থেকে বিচার করতে হবে। তো এই যে সংস্কার, বিচার, নির্বাচন, যেটা প্রধান কাজ একটা নির্বাচন করা, এখন এই নির্বাচন করার কথা বললে বা নির্বাচন চাইলে বা নির্বাচন সমর্থন করলে তো আবার ফ্যাসিবাদের দোসর হিসেবে ট্যাগ করে দেওয়া হবে যে এরা ফ্যাসিবাদের দোসর, এই জন্য নির্বাচন চায়। আরে ভাই, এই ফ্যাসিবাদ মানেটা কি? ফ্যাসিবাদ মানেটা হলো গণতন্ত্রহীনতা, সোজা হিসাব, তাই না? ফ্যাসিবাদ মানে হলো যে এক ব্যক্তি বা এক দলের শাসন। ফ্যাসিবাদ মানে হচ্ছে যেখানে ভালোভাবে নির্বাচন হবে না, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, যেখানে গুম খুন এসব হবে, আয়নাঘর হবে। তো আপনি ফ্যাসিবাদের উল্টা পিঠেই তো হলো গণতন্ত্র, মানে ওখান থেকে যদি উত্তরণ করতে চান সেটা হলো গণতন্ত্র। এবং গণতন্ত্রের একমাত্র ঔষধ হলো যে নির্বাচন। আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে দেখবেন যে আমরা কিভাবে একটা সরকারের থেকে আরেকটা সরকারে ক্ষমতা নয় দায়িত্ব হস্তান্তর করব। তো সেইখানে বেশি গুরুত্ব দেওয়ার কথা, কিন্তু সেখানে গুরুত্ব না দিয়ে আমরা অন্য অনেক জায়গায় গুরুত্ব দিচ্ছি। আপনার কাছে যদি সময় থাকে আরেকবার আসবো। মাসুদ কামাল ভাই, এই যে ভয়ের সংস্কৃতির কথা বলা হচ্ছে, যে এখান থেকে আসলে উত্তরণের পথটা কি? এটার উত্তরণের পথ তো আসলে অনেকগুলোই আছে ভাই, এটা তো খুব কঠিন ব্যাপার না। ভয়ের সংস্কৃতিটা যে কারণে তৈরি হয়েছে সেটা না করলেই হয়ে যায়। দেখেন, হাইকোর্টের একজন বিচারপতি, যে কোনো একজন বিচারপতি, উনি জানেন না উনি কতদিন এখানে থাকতে পারবেন। উনি জানেন, উনি 10জন ছাত্র যে হাইকোর্টে মাঠে যায় যদি স্লোগান দেওয়া শুরু করে যে ওই বিচারপতি স্বৈরাচারের দোসর, এটা প্রতিবাদ করা অথবা থামানোর কেউ নাই। পৃথিবীর কোন দেশে হয় বলেন তো আপনি? যে স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্ট, এবং সেখানে কি প্রথম দিকে দেখলাম তো এই আসিফ মাহমুদ সজীব, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বল, সে তখন উপদেষ্টা, সে উপদেষ্টা হিসেবে স্ট্যাটাস দিয়েছে তোমরা সবাই আজকে হাইকোর্টের মাঠে আসো। সবাই গেছে, বিচারকদেরকে প্রথমে বিচার কাছ থেকে সরাই দিছে, পরে সরাই দিছে। একটা জিনিস, মানে শহীদ ভাই অনেকদিন তো আপনি প্রশাসনের সঙ্গে ছিলেন, একসময় ডিসি হওয়ার জন্য মানুষের মধ্যে একটা মানে প্রতিযোগিতা হইতো, ধরাধরি হইতো, আমাকে ডিসি বানান। আর এখন যোগাযোগে দেখেন কেউ ডিসি হতে চায় না, কারণ এই সরকার তো চিরজীবন থাকবে না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো অনন্তকালীন সরকার না। তা আমি আজকে ডিসি হয়ে যাব, দুদিন পরে নতুন গভর্নমেন্ট আসবে, আসে বলবো তুমি তো এই করছো, ডিসি হিসেবে সরকারের এটা করছো। তোমার 2018 সালের সব ডিসিকে আপনি বাদ দিয়ে দিলেন, সব ডিসিকে। এখন তাহলে তাদের জন্য অভিশাপটা কি 2018 শব্দটা? আপনি ভাবেন 2018 সালে একজন ডিসি উনি একটা জেলায় আছেন, প্রধানমন্ত্রী বলছে এই কাজগুলি করতে হবে, ওর বাপের ক্ষমতা আছে না করার, আছে, তাহলে তার দায়টা কি? এবং নির্বাচন যখন হয়, নির্বাচন তো এই সমস্ত গন্ডগোলগুলো কারা করছে, এটা তো বেসিক্যালি ডিসির হাতে কিন্তু হয়, ডিসি যে সবাইকে অর্ডার করে তোমরা এভাবে করো, এটা তো থানা পর্যায়ে হয়েছে, থানার ওসি পুলিশেরা করছে, ইউএনএ করছে। আপনি যে এক আদেশে সমস্ত ডিসিকে সমস্ত এসপিকে বাদ দিয়ে দিলেন, আপনি জাজ করেন রে ভাই, আপনি জাজ করেন, আপনি বিচার করেন, কেউ থাকতে পারে, আমি না বলছি না কিন্তু, বাট আপনি বিচার করেন সবাইকে, আপনি এদেরকেই সন্দেহ করেন। আমি মনে করি যে সন্দেহের জন্য আপনি এগুলিকে ধরেন, যে 2018 সালে কে কতজন ওসি ছিল, কতজন ডিসি ছিল, কতজন এসপি ছিল, আপনি ধরেন, তাদের সবাইকে জাজ করেন। জাজ করা তো কোনো কঠিন ব্যাপার না, বিচার তা না, আপনি এক আদেশে সবাইকে বাদ দিয়ে দিলেন, যাদের 25 বছর হয়ে গেছে বাড়ি যাও, আর যাদের 25 বছর হয় না ওইটি থাকো, 25 বছর হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বাতিল হয়ে যাবা। এই তো হচ্ছে জিনিসগুলি, কার আদেশে হচ্ছে? এমন একজন লোকের আদেশে হচ্ছে যে নাকি এই ঘটনা না ঘটলে পরে এখন চাকরি দরখাস্ত করতো কেরানির জন্য, তো হচ্ছে। জি, 1 মিনিট সময় আছে হাতে। বললাম শহীদ খান, তাহলে এই যে সংকট, নানা রকমের অস্থিরতার কথা বলা হচ্ছে, যে এইটির কারণে কি নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে? অনেকেই বলছেন নির্বাচন পিছিয়ে যাওয়ার না, নির্বাচন কবে হবে এটা তো জানি না, নাহলে যখন ডেট পাবো তখন না বলবো যে এটা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আসলে নির্বাচন হবে কি না সেটা নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনের তো 4টা ডেডলাইন আছে, একটা ডিসেম্বর, লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারি, তারপরে উনার ঘোষণা আছে আমাদের প্রধান উপদেষ্টার এপ্রিল এবং জুন। তো 4টা যে ডেডলাইন আছে, সেই 4টার মধ্যে আবার যদি কিন্তু অনেক কিছু আছে, তো ফলে নির্বাচন আসলে কখন হবে এটা নিয়েই আমরা জানি না। তো এই যে না জানার উপরে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা বলে তো কোনো লাভ নাই। আর আশঙ্কা তো কারণ আছে, কারণ 5 বছর থাকলে পরে এই সরকারের আলোচনা হয়। জি, এই যে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা ঘটলো, এই ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা নিয়ে নানা রকম গুজব
এবং রাজনৈতিক দলের নেতারাও নানা রকম বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সচিবালয়ে ঢুকে পড়া, আবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে একটি আলোচনা, আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, সব মিলিয়ে দেশের এখন কি অবস্থা? দেশের অবস্থা তো আপনি বর্ণনা করেই দিলেন যে কি কি হচ্ছে। প্রথমটা আপনি বলছিলেন মাইলস্টোন, যে স্কুল কলেজে যে বিমান দুর্ঘটনা হলো, আমাদের একটা যুদ্ধ বিমান যেটা প্রশিক্ষণ বিমান ছিল সেটা ভেঙে পড়লো, তারপরে সেখানে হতাহত হলো এবং এর ম্যানেজমেন্টটা আমরা দেখলাম যে এই যে ব্যবস্থাপনা, সেখানে অনেক ত্রুটি এবং ব্যবস্থাপনার ত্রুটির কারণে নানান কথাবার্তা, কিভাবে উদ্ধার অভিযান চলছে। আর আমাদের এখন তো অনেক সোশ্যাল মিডিয়া আছে, সবাই তো এখন ভিডিওগ্রাফার, সবাই ছবি তুলতেছেন এবং তুলে তার মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দেন যে অমুককে উদ্ধারের সময় আরো 20 জনের লাশ নিয়ে যাওয়া হয়েছে। তো এরকম নানান গুজব ছিল। তো সেইখানে গুজব তো থাকবেই, যে কোনো দুর্ঘটনায় একটা পক্ষ থাকবে যারা গুজব সৃষ্টি করতে পারে বা ইচ্ছাকৃতভাবে করতে পারে, কিন্তু আপনি কিভাবে ম্যানেজ করলেন গোটা ঘটনাটা সেটা দেখতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি পুয়ার এবং শৃঙ্খলা ছিল না। তো এইখানে সরকার তো ওইটা ভালোভাবে দেখতে ব্যর্থ হয়েছেন এবং সরকারের যে একদম উচ্চ পর্যায় থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, তাদের যে অ্যাক্টিভনেসটা দেখতে চেয়েছিল মানুষ, সেটা হয়তো হয়নি। সরকার ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা যাদের কাজ তারা করুক, সেরকম ভাবনা থেকে করতে পারেন। আপনার চিকিৎসার জন্য, চিকিৎসার সময় যে ঘটনাগুলো ঘটছে হসপিটালে, এত হাজার হাজার মানুষ ঢুকে গেছে, কেউ রক্ত দেওয়ার কথা বলে, কেউ রাজনীতির কথা বলে, কেউ ছবি তোলার জন্য, নানানভাবে সেখানেও বাধাগ্রস্ত হয়েছে মানুষ। এবং পরবর্তীতে এই যে গুজবটা রটনা হলো, এটার ভালো করে জবাব কেউ পাচ্ছিল না। এবং আমাদের দেশে একটা ওই সবসময় বলা হয় যে লঞ্চ দুর্ঘটনা ঘটলে লঞ্চের মালিকরা নাকি কত লোক মারা গেছে এটা কমানোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তো এই জন্য নাকি লঞ্চের মালিকরা ওগুলো সরিয়ে ফেলে এবং এর কিছু কিছু প্রমাণও হয়েছে। রেল দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনায় এরকম একটা টেন্ডেন্সি আছে, এটা আমাদের দেশে ঘটার কারণে মানুষের মধ্যে এরকম ধারণা হয় যে সরকার কমিয়ে দেবে। কিন্তু সরকারের পক্ষ থেকে তো স্পষ্ট করা যেত, যেটা এখন স্পষ্ট করা হয়েছে, যে এটা একটি স্কুলে একটা দুর্ঘটনা ঘটেছে এবং এই স্কুলে যে বাচ্চারা এসছিল, যে শিক্ষক কর্মচারীরা যারা ছিলেন, তাদের প্রত্যেকের হাজিরা আছে, ট্যাপসে আছে অথবা আপনার অন্য কোনো যদি ওদের ফ্যাক্টর থাকে সেখানে থাকতে পারে, এবং এমনি তাদের কম্পিউটার হাজিরা থাকতে পারে, খাতা কলমে হাজিরা থাকতে পারে, আছে তাদের কাছে। সুতরাং একটু অপেক্ষা করলেই আমরা বের করতে পারবো যে আমাদের কতজন মারা গিয়েছেন, সেটা তো লাশ দেখেই শনাক্ত করা যাবে। আর যাদেরকে শনাক্ত করতে পারবেন না, সেটা তো হিসাব থাকবে। অ্যান্ড দেন আপনি নিখোঁজ কতজন আছে, কতজন আহত আছে। তো আজকে দেখেন আপনি এখনকার পরিস্থিতিতে, আজকের দিনে এটা মোটামুটি ক্লিয়ার যে কতজন ওখানে ছিলেন, কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, আমরা আজকে পরিষ্কার হলাম। বাট এটা 3 দিন লাগলো, যেটা আসলে 3 ঘন্টা বা 6 ঘন্টা ওই দিন সন্ধ্যার মধ্যে করা সম্ভব ছিল। এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আজকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা আসলো নারীদের পোশাক নিয়ে, এবং পরে সেটি আবার প্রত্যাহার করা হইল। অনেকে বলছেন যে এই মাইলস্টোন ট্র্যাজেডিকে ড্রাইভারশন করার জন্য এই দুইটা ইস্যুকে আনা হয়েছে। আপনার কাছে কি তাই মনে হয়? না, এটা সরকার অতীতে করেছে। মানে ডাইভারশন প্লয় একটা থাকে সরকারের, যে একটা কোনো বড় ঘটনা ঘটলো, তারপরে আপনি আরেকটা ঘটনা দিয়ে এটাকে ডাইভার্ট করে দেন। তো সরকার অতীতে এগুলো করেছে বলে মানুষের মনে হতে পারে যে এটা ওইরকম একটা কিছু কিনা। দেখেন, খায়রুল হক সাহেবের নামে মামলা তো অনেক আগেই হয়েছে, তো তাকে আগেই গ্রেপ্তার করা যেত যদি গ্রেপ্তার করার মতো মামলা হয়ে থাকে। যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যুবদল নেতা হত্যা মামলায়, খায়রুল হক বিচারপতি, তার বয়স 80-র উপরে, 82 সম্ভবত। তো তিনি এই হত্যা মামলার কিভাবে আসামি হন? সেই মামলায় তো তাকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নাই, মানে গ্রেপ্তার করা যায় না আসলে আইন অনুযায়ী। কেন আমাদের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রিন্সিপাল বা যে নির্দেশনা বা মুখে তারা যেটা বলেন যে মামলা তো আমরা করছি না, মামলা করছে জনগণ, এই মামলা আমরা তদন্ত করব, তদন্তে যাকে দোষী সাব্যস্ত হবেন বা তদন্তে আমরা যদি কারো সংশ্লিষ্ট পাই তাদের বিরুদ্ধে মামলা হবে। তো সেটা তো এই ক্ষেত্রে প্রযোজ্য হলো না। তো এটা এখন কেউ যদি ভাবেন যে এটা একটা ডাইভারশন প্লয়, এরকম একটা বড় ঘটনা ঘটেছে, সেখানে আমাদের ম্যানেজমেন্ট ফেলিওর ছিল, আমাদের অনেক সমালোচনা হচ্ছে, এবং ওখানে তো আমাদের 2 জন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি গিয়েছিলেন, কি কারণে গিয়েছেন, যাবার দরকার ছিল কিনা, এটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন রাখলাম। অপ্রয়োজনে যাওয়া ওখানে যাওয়ার তো কোনো কারণ নেই। আপনি যদি সমবেদনা জানাতে চান, তাহলে যারা নিহত হয়েছেন তাদের বাসায়ও যেতে পারতেন। সেখানে গেলেন, সেখানে একটা মব সৃষ্টি হলো, যাকে ওনারা প্রেশার গ্রুপ বলেন।
তো তখন প্রেশার গ্রুপের ঠেলায় তারা 8-9 ঘন্টা ওখানে আটকা ছিলেন। তো এখন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রেশার গ্রুপ কাকে বলে, এবং ওইটার ভিত্তিতে আপনি আরেকটা সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্ত বদলের যে বিষয়টা আপনি তুলছেন, যে আপনি সিদ্ধান্ত নিলেন এইচএসসি পরীক্ষা হবে না। কখন নিলেন? রাত্রে 2টার পরে, রাত্রে 3:30টায় আপনি ফেসবুকে ঘোষণা দিলেন। সরকার কি ফেসবুক দিয়ে পরিচালনা করা যায় কিনা, এবং এরকম ঘোষণা দেওয়া কতটা যৌক্তিক এটা তারা ভেবে দেখেছেন কিনা? যখন শোক দিবসের বিষয়টা, এটা তো ক্যাবিনেট থেকে সার্কুলার ইস্যু হয়, প্রজ্ঞাপন জারি হয়, তার মানে ক্যাবিনেট যখন একটা কিছু করে তখন কিন্তু প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে করে বা উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে করে। তা আপনার যদি মনে হয় যে আমরা কালকে শোক দিবস পালন করবো এবং এই শোক দিবসের সাথে পরীক্ষার বিষয়টা যায় না, তো পরীক্ষাটা পেছাতে পারি, তাহলে তো আপনারা একসাথেই এটা ঘোষণা করে দিতে পারতেন, তাতে তো কনফিউশন সৃষ্টি হতো না। এই কনফিউশন সৃষ্টি হওয়ার জন্য ছাত্ররা উত্তেজিত হয়ে গেল, তারা সচিবালয়ে গেল, সচিবালয়ে 2-3 ঘন্টা তারা বাইরে অবস্থান করেছে, এবং তার মধ্যে কেউ তাদের সাথে এসে কথা বলেন না যে তারা কি জন্য এসেছেন, কি জানতে চান, কি দাবি তাদের। এরপরে তারা সচিবালয়ের ব্রেক করেছে, এবং সচিবালয়ে যে এই যে ব্রেক করা, মাঝে মাঝেই ব্রেক করা হচ্ছে, এটা তো মানে এই 5ই আগস্টের পরের কিন্তু নিউ নর্মাল সিচুয়েশনের মতো হয়ে গেছে। কারণ এই যে 71-এর মুক্তিযুদ্ধে তো সচিবালয় ভেঙে কেউ ঢুকে নেই ভিতরে, 69-এর গণ অভ্যুত্থানে সচিবালয় ভেঙে কিন্তু কেউ ভিতরে ঢুকে নেই, 90-এর গণ অভ্যুত্থানে সচিবালয় ভেঙে কেউ ভিতরে ঢুকে নেই। সচিবালয় হচ্ছে আমাদের সেন্টারের, গভর্নমেন্টের নার্ভ সেন্টার, এবং সেখানে লক্ষ কোটি মানুষের ভাগ্য বাধা থাকে বিভিন্ন নথিপত্রে, বিভিন্ন ডকুমেন্টে। সুতরাং এগুলো রক্ষা করা তো জাতির মহান কর্তব্য। কেন একটা নথি ধ্বংস করলে হয়তো দেখা যাবে 10,000-20,000 লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য সচিবালয়ের যে নিরাপত্তা, সুরক্ষা, এটার ব্যাপারে সরকার প্রথম দিক থেকেই সচল হওয়া উচিত ছিল। সরকার সচল ছিলেন না, বরঞ্চ তারা খুলে দিয়েছেন।